সরকার, আপনাকে অনেক ধন্যবাদ এই খবর জানানোর জন্য। কোটি কোটি টাকা খরচ করে জনপ্রিয় করা যায়নি রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথ। যাত্রী টানতে ব্যর্থ হয়েছে সরকারের ওয়াটার বাস সার্ভিস। এই জন্য বাসের চেয়ে ভাড়া বেশি, সময় মতো না ছাড়া আর ঘাটের অবকাঠামো পুরোপুরি চলাচল উপযোগী না হয় কি দুশ্চিন্তা যাত্রীরা। সার্বিক অবস্থা জানতে ওয়াটার বাস সার্ভিসে থেকেই যোগ দিচ্ছেন আমার সঙ্গে সোয়ারিঘাট থেকে সহকর্মী আকলাকুস সাফা। সাফা, আপনি তো গাবতলী থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ঘন্টায়। কেমন সময় লেগেছে? আর যাত্রীরা তো তখন ছিলই না, এখন পরিস্থিতি কেমন দেখছেন? এখন পরিস্থিতি বলতে আসলে রুবায়েত, এখানে আমি কেন, এখানে যে কেউ আসলেই আসলে এই নদীপথে চলাফেরা করলে যে কেউ আসলে প্রথমেই বলবেন যে এই নদীপথটিকে খুব সুন্দরভাবেই কিন্তু ব্যবহার করা যেত। যেমন সড়ক পথের যে ঝক্কি ঝামেলা, যে ধুলাবালি, যে যানজট, এই সবকিছু থেকেই কিন্তু এই নদীপথটি মুক্ত। কিন্তু তারপরও যে সমস্যাগুলো রয়ে গেছে, সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা কিন্তু হচ্ছে পানির দুর্গন্ধ এবং খুবই পানির যে দুর্গন্ধ রয়েছে এবং বিষাক্ত পানি বলা যায়। আপনি পাশের যে জাহাজটি রয়েছে এটির যে পিছনের দিককার ফেনাটি দেখলেই আপনি আসলে বুঝতে পারবেন যে এই পানিটা কি পরিমাণে দূষিত। এই দূষিত পানির দুর্গন্ধের জন্যই কিন্তু বেশিরভাগ যাত্রী আসতে চান না। তাছাড়া এই যে পাশের যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি কিন্তু খোলামোড়া থেকে সোয়ারিঘাট এবং সদরঘাট পর্যন্ত তারাও যাত্রী নিয়ে যায় দেখবেন। অথচ একই রাস্তায় কিন্তু ওয়াটার বাস চলছে, সরকারি পরিবহন, সেটিতে কিন্তু কোনো ধরনের যাত্রী নেই। অথচ সরকারি পরিবহনের ভাড়াও কিন্তু তাদের চাইতে কম, কিন্তু তাতেও তাদের যাত্রী নেই। ওয়াটার বাস যিনি এখানে পরিচালনা করেন তিনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে পন্টনগুলো রয়েছে, যে ঘাটগুলো রয়েছে মাঝপথে, সেই ঘাটগুলোতে এই বেসরকারি লঞ্চগুলোর দৌরাত্মের কারণে তারা এই ওয়াটার বাসগুলো তারা সেই ঘাটে খুব একটা সময় ভিড়তে দেন না। অথচ সেই ঘাটগুলো কিন্তু বিআইডব্লিউটি এর অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানেরই করে দেওয়া ঘাট। অথচ সেখানে সরকারি যে ওয়াটার বাস রয়েছে সেই ওয়াটার বাসটিকে খুব বেশিক্ষণ সেখানে দাঁড়াতে দেওয়া হয় না। তাছাড়া অন্য যে পন্টনগুলো রয়েছে, যেমনটা মোহাম্মদপুরের বসিলায় যে পন্টন, যেটি আমি কিছুক্ষণ আগেও দেখলাম, সেটি কিন্তু একটি পন্টন আছে, কিন্তু সেটিতে আসলে ভিড়ার মতো কোনো সুযোগ নেই, কারণ সেই পন্টনটি একেবারেই ভাঙাচুরা এবং সেখান থেকে রাস্তা থেকে যে ঘাট পর্যন্ত আসবে মানুষ, সেই হাঁটার রাস্তাটিও কিন্তু খুব একটা যাত্রী বান্ধব নয়। এই জন্যই কিন্তু বলা যায় আসলে এই ওয়াটার বাস প্রকল্পে খুব একটা সফলতা আসছে না, দিনের পর দিন শুধুমাত্র লোকসানি দিতে হচ্ছে। রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ। সোয়ারিঘাট থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এটিএম বুথে টাকা চুরির ঘটনায় 24 জন গ্রাহককে পাওনা ফেরত দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। মোট অর্থের পরিমাণ 17,53,000 টাকা। আজ সকালে বাংলাদেশ ব্যাংকে 5 গ্রাহকের হাতে অর্থের চেক তুলে দেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। এর আগে এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে একটি চক্র পরে কার্ড ক্লোন করে 36 জন গ্রাহকের 20,59,000 টাকা তুলে নেয় সেই চক্রটি। এর মধ্যে ইবিএল এর গ্রাহক ছিলেন 24 জন, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। 6 থেকে 12 ফেব্রুয়ারির মাঝে রাজধানীর গুলশান, কালশী ও বনানী এলাকার এটিএম বুথ থেকে এই সমস্ত টাকা চুরি করা হয়। এই ঘটনায় মেলে বিদেশিদের সম্পৃক্ততার প্রমাণ। প্রশ্ন ওঠে এটিএম ব্যাংকিং এর নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চুরি হওয়া অর্থ ফেরত দিতে 4 ব্যাংককে 7 দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিউজিল্যান্ডে 2 মাস ধরে নিখোঁজ রয়েছে হেলাল উদ্দিন নামের প্রবাসী এক বাংলাদেশি। দেশটির দক্ষিণ অকল্যান্ডে বসবাস করতেন 25 বছর বয়সী হেলাল উদ্দিন। বুধবার নিখোঁজ ওই বাংলাদেশির সন্ধানে বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সরকারি ওয়েবসাইটে জানানো হয়, হেলালকে গত 4 ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে না। দেশটির তাওরাঙ্গা এলাকায় তাকে সবশেষ দেখা গিয়েছিল। পরিবারের পক্ষ থেকেও জানানো হয় 2 মাস ধরে হেলালের সাথে তাদের যোগাযোগ নেই। অভিবাসী স্রোত মোকাবেলায় কোটা পদ্ধতি চালু করছে অস্ট্রিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিকেল লিটলার বুধবার গণমাধ্যমের সামনে তুলে ধরেন এসব সিদ্ধান্ত। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার থেকে প্রতিদিন মাত্র 80 জনের আশ্রয়ে আবেদন গ্রহণ করা হবে। আর দেশটির উপর দিয়ে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবে 3,200 জন মানুষ। গেল বছরও 90,000 শরণার্থীকে আশ্রয় দিয়েছে অস্ট্রিয়া। আর প্রতিদিনই দেশটির সীমান্ত পাড়ি দিচ্ছে হাজার হাজার অভিবাসী। কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জার্মানির প্রবেশদ্বার হিসেবে মানা হয় অস্ট্রিয়াকে, যার 3 দিক থেকে ঘিরে আছে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং ক্রোয়েশিয়ার মতো বলকান দেশগুলো। খুব শিগগিরই এসব দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 2 দিনের বার্ষিক সম্মেলনে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো একটাই দুপুরের বাংলাদেশ। দেখার আমন্ত্রণ রইল। তখন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।